হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আপনারা অনেকেই চাইছেন যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এসএলএসটি বা এসএসসির সিলেবাস। দেখুন, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো কিন্তু কোনো সিলেবাস আসেনি, যেহেতু সংবাদ মাধ্যমে বলা হয়েছিল 2016 যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। কিন্তু 2016 সালে কোন সিলেবাসটা অরিজিনাল সিলেবাস, সেই সিলেবাসটা বোঝা এখন কিন্তু যথেষ্ট কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়ে গেছে? এক একটা ওয়েবসাইটে এক এক রকমের এসএলএসটি সিলেবাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরাই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন সিলেবাসটা সঠিক, কোন সিলেবাসটা সঠিক নয়। আমরা জানি যে এসএলএসটি দুটো ভাগে হয়, একটা 9-10, একটা 11-12। 9-10 এবং 11-12 ক্ষেত্রে সিলেবাস আলাদা হয় কিছু সাবজেক্টের। বেশিরভাগ ক্ষেত্রে 9-10, 11-12 অলমোস্ট সেম সাবজেক্টে সেম সিলেবাস থাকে, কিন্তু 11-12 ক্ষেত্রে যেহেতু ওটা আপার ক্লাস, ওখানে কিন্তু একটু প্রত্যেকটা চ্যাপ্টার ভাস্ট পড়তে হয়, কিছু চ্যাপ্টার বেশি থাকে। আর 9-10 ক্ষেত্রে সেই চ্যাপ্টারটা কম থাকে। এর মধ্যে আবার থাকে একাধিক পার্ট। 9-10, 11-12 অনার্সের সিলেবাস আলাদা, পোস্ট গ্র্যাজুয়েশনের যে সিলেবাস সেটা আমরা দেখতে পাচ্ছি আলাদা, এবং পাস গ্র্যাজুয়েট লেভেলে যারা পরীক্ষা দেয় তাদের সিলেবাসটা আলাদা। এখানেই হয়ে যাচ্ছে কনফিউশন। যতক্ষণ না পর্যন্ত এসএলএসটির অরিজিনাল যে সিলেবাস ওয়েবসাইটে আপলোড হবে ততক্ষণ পর্যন্ত কনফিউশন আপনাদের থাকছে। হ্যাঁ, মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে একাধিক সিলেবাস, যেটা বলা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথে স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসের মিল আছে, সেই সিলেবাস বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে আপলোডেড রয়েছে। এখন তাহলে আপনারা কি করবেন? কোন সিলেবাসটাকে ধরে এগোবেন? আজকে আমি আপনাদের 3টে সিলেবাস নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। কি কি সিলেবাস সেটা বলবো। তবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবার দেখুন, যেমন বাংলার ক্ষেত্রে 9-10 এর আলাদা সিলেবাস, 11-12 এর আলাদা সিলেবাস। হিস্ট্রির ক্ষেত্রে 9-10 এর সিলেবাস মোটামুটি একই প্রকার, লাস্টের একটা টপিক শুধু একটু চেঞ্জেস রয়েছে। কিন্তু এখানে 9-10 এর ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটু কম পড়ার জায়গা রয়েছে কিছু কিছু জায়গাতে, আর 11-12 সেটা কিন্তু বিস্তারিত পড়তে হবে, একটু বেশি পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, 9-10 এর সিলেবাস আলাদা, 11-12 এর সিলেবাসও কিন্তু ইংলিশের ক্ষেত্রে আলাদা রয়েছে। তো এই জায়গাতে হয়ে যাচ্ছে প্রবলেম আমাদেরকে বুঝতে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তো চলুন, আমি মোটামুটি যে সিলেবাসটা দিচ্ছি এটা সম্ভাব্য সিলেবাস, এটা কনফার্ম হবে এমনটা নয়। তবে যেহেতু 16 সিলেবাস ধরে এগোবে, 16 সিলেবাসের কোনো নামগন্ধ ওয়েবসাইটে কিন্তু নেই, কাজেই এগুলো অরিজিনাল সিলেবাস কিনা সেটা নিয়ে আপনাদের প্রশ্ন উঠতেই পারে। অবশ্যই ওঠা উচিত, আমারও উঠতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিলায়েবল জায়গা থেকে এই সিলেবাসগুলো আমরা পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে, এই সিলেবাসগুলো আপনাদেরকে দিয়ে স্টার্ট করতে হবে। পরে যদি দেখা যায় যে সিলেবাসে কিছু চেঞ্জেস এসেছে, তাহলে আপনাদের অবশ্যই সেই নতুন সিলেবাসটাকে ধরে এগোতে হবে। বেসিক কনসেপ্টটা যেটা সেটা ক্লিয়ার করে রাখুন। তো আজকের এই ভিডিওটা একটু দেখুন। এবং অনেকের প্রশ্ন রয়েছে যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা। না, কোনো নেগেটিভ মার্কিং এর বিষয় থাকে না এসএসসিতে, এর আগেও কিন্তু ছিল না। অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, আজকে প্রথমে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সংস্কৃত পিজি, যে অনার্স বা পিজির যে সিলেবাস রয়েছে 29 কোর্স, ঠিক আছে, কোড নাম্বার 29। সংস্কৃতে কি কি থাকে দেখে নাও। এখানে ব্যাকরণ যে পার্ট থাকে তার থেকে কারক বিভক্তি ও ধারণা প্রয়োগ তোমাদের থাকবে। তার সাথে যেটা থাকছে দেখো, শব্দরূপ, অত, অন, অস, ভগান্ত, তারপরে সর্বনাম, সংখ্যা এবং অষ্টন। ধাতুরূপ থেকে শুরু করে ভাদি, অদাদি, রুধাদি। এটা যেহেতু যারা সংস্কৃত তারা ভালো করে পড়তে পারবে, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। এছাড়াও থাকছে তোমাদের সন্ধি, বিশেষত ব্যঞ্জন সন্ধি, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, অপ্রত্যয়, মতুব, ইয়সুন এবং ইষ্টন। এছাড়াও এই যে জিনিসগুলো নাম ধাতু থেকে শুরু করে এগুলো একটু তোমরা স্ক্রিনশট করে নিচ্ছ, ঠিক আছে। এরপর চলে আসে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের মধ্যে বৈদিক সাহিত্য, সংহিতা, উপনিষদ, বেদাঙ্গ, সমগ্র বৈদিক সাহিত্য এগুলো রয়েছে। সঙ্গে রয়েছে রামায়ণ, মহাভারত, পুরাণের সাধারণ ধারণা ও বিষয়বস্তু, নাট্য সাহিত্য 1200 শতক পর্যন্ত। এছাড়াও রয়েছে গল্প সাহিত্য, মনু ও কৌটিল্য সম্পর্কে সাধারণ জ্ঞান, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাষা এবং ব্যাকরণের প্রয়োগের উপর ভিত্তি করে অনুবাদ, বৈকল্পিক যে পদ প্রকরণ, তো এইগুলো এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য, অশুদ্ধি সংশোধন, স্ত্রী প্রত্যয়, অভিজ্ঞান শকুন্তলম, এগুলো কিন্তু সংস্কৃতে থাকছে। এই হলো সংস্কৃতের
টোটাল যে সিলেবাস এগুলো নিয়ে আপাতত তোমরা ধরে পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও। আমরা নিয়ে চলে আসি এডুকেশনের যে সিলেবাস রয়েছে 11-12 ঠিক আছে, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখানে এডুকেশন নিয়ে পড়তে গেলে তোমাদের একাধিক বিষয় এখানে রয়েছে, বেশ ভালো তাগড়া সিলেবাস কিন্তু এডুকেশনে রয়েছে। তো কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, মেথড অফ টিচিং, রোল অফ টিচার্স ইন দ্য লাইট অফ আইডিয়ালিজম, ঠিক আছে। তো এইগুলো একটু তোমাদের পড়তে হচ্ছে, একাধিক যে মার্কসিজম বা এই যে মতামতগুলো। তারপরে রয়েছে তোমাদের ফিলোসফিক্যাল এবং সাইকোলজিক্যাল যে বেস কারিকুলাম, প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন, এভালুয়েশন অফ মাধ্যমিক এবং এইচএস কারিকুলাম, ঠিক আছে, ইন দ্য লাইট অফ দ্য প্রিন্সিপাল, কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস, ফ্রিডম এবং ডিসিপ্লিন। তারপরে তোমাদের যেটা চলে আসছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে চ্যাপ্টার রয়েছে, একটা শিশু বা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ স্টেজেস, তার যে বৃদ্ধি বা বিকাশের যে স্তরগুলো রয়েছে, ফিজিক্যাল, এখানে রয়েছে তোমাদের শারীরবৃত্তীয় যে চাহিদা বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, ঠিক আছে। তো অ্যাডোলেসেন্স যে পিরিয়ড পর্যন্ত সেগুলো, ইন্টেলিজেন্স কনসেপ্ট অ্যান্ড টু ফ্যাক্টর যে থিওরি রয়েছে, তারপরে রয়েছে পার্সোনালিটি কনসেপ্ট এবং যে ট্রেড থিওরি, এগুলো তোমরা কিন্তু পড়বে। থিওরিজ অফ লার্নিং, কানেকশনিজম, থর্নডাইক, প্যাভলভ, স্কিনারের যে তত্ত্ব সেগুলো, গেস্টাল্টের থিওরি রয়েছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং লার্নিং, ঠিক আছে, ম্যাচুরেশন, ইন্টারেস্ট এবং মোটিভেশন, মেমোরি এবং অ্যাটেনশন রয়েছে, স্মৃতি এবং মনোযোগ, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন রয়েছে, এখানে সোশ্যাল গ্রুপ, প্রাইমারি এবং সেকেন্ডারি, সোশ্যাল প্রসেসেস যেটা রয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের সিলেবাস তৈরি হয়ে গেছে। ওকে, কারেন্ট সোশিওলজিক্যাল প্রবলেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া, ইলিটারেসি রয়েছে, ইউনিভার্সালাইজেশন রয়েছে, প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ইকুয়ালিটি এবং এডুকেশনাল অপরচুনিটি রয়েছে। তারপরে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তার মধ্যে এই দুটো যে বিভাগ রয়েছে এখানে, বুদ্ধিস্ট এডুকেশন, ব্রাহ্ম যে শিক্ষা ব্যবস্থা সেটা অ্যানসেন্ট ইন্ডিয়ান বা প্রাচীন ভারতের দৃষ্টিকোণ থেকে, মেডিয়েভেল ইন্ডিয়াতে ইসলামিক যে এডুকেশন সেটা কিভাবে চলতো, ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরা অর্থাৎ স্বাধীনতার প্রাককালীন ভারতের শিক্ষা ব্যবস্থা, শ্রীরামপুর মিশনারিদের যে অ্যাক্টিভিটি ছিল শিক্ষার ক্ষেত্রে সেটা। তারপরে তোমাদের এখানে যে উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, স্যাডলার কমিশন, ওয়ার্ধা পরিকল্পনা, ঠিক আছে। তো এগুলো তোমাদের রয়েছে। তবে সার্জেন্টের যে রিপোর্ট সেটা রয়েছে, মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন রয়েছে এখানে, ল্যান্ডমার্কস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে এরা সেটা রয়েছে, উইথ স্পেশাল রেফারেন্স টু স্ট্রাকচার, কারিকুলাম, মিডিয়াম, ইনস্ট্রাকশন অ্যাট দ্য প্রাইমারি এবং সেকেন্ডারি স্টেজ, রিপোর্ট অফ দ্য মুদালিয়ার কমিশন রয়েছে, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, রামমূর্তি কমিটি রয়েছে, ঠিক আছে। এছাড়াও মিত্র কমিশন রয়েছে। তারপরে তোমাদের এডুকেশন পলিসির যে স্টেটমেন্ট বা স্যালিয়েন্ট ফিচার সেগুলো রয়েছে। তারপরে 1968 যে এডুকেশন পলিসি রয়েছে, তারপরে ন্যাশনাল এডুকেশনাল পলিসি অর্থাৎ এনইপি 1986, কন্টেম্পোরারি ইন ইন্ডিয়ান এডুকেশন এটা রয়েছে। তো প্রেজেন্ট স্ট্রাকচার অর্থাৎ বর্তমান যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার রয়েছে প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে সেটা ওয়েস্ট বেঙ্গলের, সেটা নিয়ে ডিসকাশন। এছাড়াও রয়েছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস অর্থাৎ বিদ্যাসাগর, বড় বড় যারা শিক্ষাবিদ তাদের যে অবদান সেটা তোমাদের পড়তে হয়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঠিক আছে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে ওয়েস্টার্নের ক্ষেত্রে পশ্চিমী যারা ছিলেন, রুশো, পেস্তালাসি, ডিউই, ফ্রয়েবেল, স্পেশাল এমফাসিস অন এম অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, তার যে পদ্ধতি, মেথোডোলজি, ডিসিপ্লিন, রোল অফ টিচার অর্থাৎ শিক্ষকের ভূমিকা। এছাড়াও রয়েছে গাইডেন্স ইন এডুকেশন, ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া অন এডুকেশন, মাস মিডিয়ার যে ভূমিকা সেটা রয়েছে, গাইডেন্স কাউন্সিলিংয়ের যে ভূমিকা সেটা রয়েছে, কনসেপ্ট, টুলস, গাইডেন্স কাউন্সিলিং, টেকনিক্স, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের সব পড়তে হবে। তো এগুলো একটু তোমরা মোটামুটি দেখছো। এবং মেজারমেন্ট অ্যান্ড এভালুয়েশন যে সিস্টেম সেটা রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের যে টুলস এবং টেকনিক, অ্যাচিভমেন্ট টেস্ট রয়েছে। তারপরে যে বিষয়গুলো অনেকে আছো তোমরা বিএডেও পড়েছো, আমি নিজেও পড়েছি, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স যেগুলো। তো এই সমস্ত তাই মিলে তোমাদের কিন্তু এডুকেশনের পিজি সিলেবাস হতে চলেছে। তো যারা এবছর পরীক্ষা দিচ্ছ এডুকেশনে অবশ্যই ভালো করে এই সিলেবাস ধরে ধরে পড়ো, প্রচুর ভাস্ট সিলেবাস রয়েছে,
খুব তাড়াতাড়ি কিন্তু এটা শেষ করা প্রয়োজন। তার ফলে পরবর্তী ক্ষেত্রে যত দ্রুত তোমরা টেক্সট শেষ করতে পারবে তত দ্রুত তোমরা কিন্তু প্র্যাকটিসের দিকে এগোতে পারবে। এবার দেখো অনেকের প্রবলেম ছিল এই বাংলা সিলেবাস নিয়ে। আমরা যে সিলেবাসটা বাংলার পাচ্ছি সেটা বেসিক্যালি অনার্স পিজি লেখা, কিন্তু তার সাথে আবার এই সিলেবাসটা তোমরা মিল পাবে না। সেখান থেকে কিছু মিল পাবে, বাট সবটা পাবে না। কিন্তু এই সিলেবাসটাই সম্ভাব্য বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে যে এই সিলেবাসটাই এসএলএসটি সিলেবাস হিসেবে গণ্য হতে চলেছে। বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ ইনস্টিটিউশন কিন্তু এটাই ক্লারিফাই করছে, ঠিক আছে? তো এটা একটু তোমরা দেখে রাখো, বাদ বাকি ওই সিলেবাসটাও দেখো। আমি এটা তোমাদেরকে একটু দেখতে বলছি, পরবর্তী ক্ষেত্রে ফাইনাল এসে গেলে তো আমি তোমাদের বলেই দেবো। তো নবম দশম শ্রেণীর জন্য বাংলার যেটা বলা হচ্ছে পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চন, যেখানে প্রথম ভাষা এবং নবম ও দশম শ্রেণী সাহিত্য সম্ভার, দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী, যেখানে প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে। একটা জিনিস তোমাদের বলি, 9-10 ক্ষেত্রে সিলেবাস কিন্তু আপডেট হয়েছে। সে আপডেটেড সিলেবাস যদি চলে আসে সেক্ষেত্রে একটু তোমাদের দেখতে হবে, ঠিক আছে? এছাড়াও রয়েছে প্রশ্নের বিষয়, লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র এবং রসবিচার। উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা বা ভাষা নির্ভর প্রশ্ন থাকছে। সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী থেকে শুরু করে এই এতগুলো কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাসের যে পার্ট সেটা থাকছে। এবার ফাইনাল আসলে দেখা যাক এটাই থাকছে নাকি। আধুনিক যুগের ক্ষেত্রে 20 শতক পর্যন্ত বলা হচ্ছে এবং গদ্য থেকে শুরু করে কি কি গদ্য পদ্য থাকছে সেটা একটু তোমরা এখান থেকে দেখে নিচ্ছ। বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ, অনুষঙ্গ, এখানেও কিন্তু তোমরা এই জিনিস যেগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। ইংরেজি থেকে বাংলা অনুবাদ অর্থাৎ ব্যাকরণ, দেখো এখানে এই যে বিষয়গুলো আছে। এবার তোমাদের বলি এই যে সিলেবাসগুলো এগুলো কিন্তু বেসিক্যালি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস সেটাকেই বেশিরভাগ জায়গাতে ফলো আপ করানো হচ্ছে। বলা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস আর এসএসসি সিলেবাস যেহেতু এক ছিল 2016-তে, কাজেই সেখান থেকে কিন্তু একটা বিষয় উঠে আসছে। কিন্তু অনার্স পিজির যে সিলেবাস রয়েছে বাংলা, সেটা নিয়ে আমি নিজেও কনফিউশনে রয়েছি। যদি তোমাদের কাছে তার কোনো সলিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো এবার আমরা মাস্টার্স লেভেলের যে সিলেবাসটা রয়েছে 11-12 সেটা একটু দেখি। মাস্টার্সের যে সিলেবাসটা রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন থাকবে। সাহিত্য সঞ্চয়ন, প্রথম ভাষা নবম দশম, সাহিত্য সম্ভার, দ্বিতীয় সভা নবম দশম, এবং এগুলো তো রয়েছে। তার সাথে যেটা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সংসদ প্রকাশিত সাহিত্য চর্চা প্রথম ভাষা, একাদশ ও দ্বাদশ শ্রেণী সাহিত্য কথা দ্বিতীয় ভাষা, একাদশ ও দ্বাদশ শ্রেণী অবলম্বনে প্রশ্ন রচিত হবে, ঠিক আছে? এবার দেখো অর্থাৎ পাঠ্যপুস্তকের এটা পাঠ মিটে গেল। এবার বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সংসদ প্রকাশিত বাংলার ভাষা ও সংস্কৃতি, একাদশ শ্রেণী এবং বাংলা ভাষা ও শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস দ্বাদশ শ্রেণী অবলম্বনে প্রশ্ন রচিত হবে। অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যে বইটা রয়েছে সেই বই অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। বাংলা সাহিত্য নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ, এখানে ভারতীয় সাহিত্যের মধ্যে কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত এগুলো তো রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিচ্ছ। এছাড়াও ব্যাকরণের মধ্যে কিন্তু বেশ তাগড়া একটা জায়গা রয়েছে, এতগুলো ব্যাকরণের যে ভাগ সেগুলো রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত একাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস গ্রন্থের ভাষা অংশ অবলম্বনে প্রশ্ন কিন্তু রচিত হবে, এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও সাহিত্যের রূপরীতি, যেটা কাব্য, মহাকাব্য, গীতিকাব্য, নাটক, ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, উপন্যাস, ছোট গল্প, এগুলো কিন্তু থাকতে চলেছে। চলো মোটামুটি আজকে আমাদের যে আলোচনার বিষয়, এরপর আমি পরপর তোমরা যে রিকোয়েস্টগুলো করেছো সেই সিলেবাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। স্টে টিউনড উইথ এসডি টিউটোরিয়াল গাইড।